আজকে আমরা তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, স্থির তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু আধানকে রাখলে আধানটি কি বলরেখা বরাবর গমন করবে? প্রশ্নটার মানে হচ্ছে, এখানে যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্রে বলরেখা থাকবে, কারণ আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রকে বলরেখা দ্বারা বর্ণনা করা যায়। তাহলে এরকম কিছু বলরেখা আছে। এখন এই তড়িৎ ক্ষেত্রের ওপর কোনো একটি বিন্দু, এখানে যদি একটি বিন্দু আধানকে রেখে দেওয়া হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে এই বিন্দু আধানটি কি বলরেখা বরাবর যাবে না যাবে না, সেটা জানতে চেয়েছে। বলরেখার সংজ্ঞা থেকে আমরা জানি যে বলরেখা হলো একটি কাল্পনিক রেখা, যেটা প্রত্যেকটি বিন্দুতে স্পর্শক টানলে, তার মানে এইখানে যদি আমরা স্পর্শক টানি এদিকে হবে, এবং এই স্পর্শক বরাবর ইলেকট্রিক ফিল্ড হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হয়? এদিক বরাবর, স্পর্শক বরাবর ইলেকট্রিক ফিল্ড হয়। এখানে যদি আমরা কোনো একটা বিন্দু আধানকে রাখি, তাহলে এর উপরে বল কোন দিকে প্রয়োগ হবে? বল ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে। যদি এটা পজিটিভ আধান হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে, যদি নেগেটিভ আধান হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ঠিক বিপরীত দিকে কী হবে? আধানের উপর বল প্রয়োগ হবে। সুতরাং আমরা জানি যে কোনো একটি বস্তু সেদিকেই গমন করে যেদিকে ওর ওপর বল প্রযুক্ত হয়। তাহলে এই বস্তুটার উপর বল প্রযুক্ত হবে কোন দিকে? এই দিকে। তাহলে বস্তুটা তো এই দিক, এই পথ বরাবর যাবে না, স্পর্শক বরাবর যাবে। স্পর্শক বরাবর যখন যাবে তখন এই সব স্থানে আসলে পরে এখানে যে বলরেখা আছে সেই বলরেখার ওপর স্পর্শক টানতে হবে আবার। সেই স্পর্শক যেদিকে যাবে সেই দিকে বিন্দু আধানটি যেতে থাকবে। তাহলে কি হলো? এই বিন্দুতে যদি কোনো একটি বিন্দু আধানকে রাখা যায়, তাহলে সেই আধানটি কিন্তু বলরেখা বরাবর যাবে না। কোন দিকে যাবে? বলরেখার স্পর্শক বরাবর চলে যাবে, কারণ সেই দিকে বলরেখার স্পর্শক বরাবর বল কাজ করছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে পয়েন্ট চার্জ রাখলে সেটি বলরেখা বরাবর গমন করবে না, স্পর্শক বরাবর গমন করবে। কিন্তু এখন যদি কোনো একটি তড়িৎ ক্ষেত্র এমন হয় যেখানে বলরেখাগুলো সরল রেখা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে একটি বিন্দু আধান রাখি, তাহলে এখানে স্পর্শক কোন দিকে হবে? সরল রেখার উপর স্পর্শক কোন দিকে হয়? সরল রেখার দিকে হয়। সুতরাং এক্ষেত্রে বিন্দু আধানটি কিন্তু বলরেখা বরাবর যাবে। কিন্তু সাধারণত বিন্দু আধান বলরেখা বরাবর গমন করে না। বলরেখা যদি সরল রেখা হয় একটা, যেমন একটা বিন্দু আধান থেকে বলরেখাগুলো কীরকম যায়? এরকম যায়। এই আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু আধানকে রাখলে পরে এই বিন্দু আধানটি বলরেখা বরাবর গমন করবে। কিন্তু যেখানে বলরেখা কার্ভড, সেখানে কিন্তু বলরেখা বরাবর বিন্দু আধান গমন করবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, Q1 এবং Q2 দুটি বিন্দু আধান আছে যারা পরস্পর থেকে d দূরত্বে আছে। এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু পাওয়া যাচ্ছে না যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। এ থেকে আধান দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়? তাহলে প্রশ্নটা কি হলো? প্রশ্নটা হলো, এইখানে একটা বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান আছে, যাদের মান হচ্ছে Q1 এবং এখানকার চার্জ হচ্ছে Q2। এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে d। এখন এদের ক্ষেত্রে, অর্থাৎ এদের থাকার জন্য প্রেজেন্সে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য পাওয়া যাচ্ছে না। তাহলে Q1 এবং Q2 সম্বন্ধে কি ধারণা করা যায় সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। দুটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি শূন্য হয় তাহলে কোথায় হয়? দুটি বিন্দু আধানের জন্য যদি কোথাও ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, সেই বিন্দুটি অবশ্যই এদের সংযোগ রেখার উপরে থাকতে হবে। অর্থাৎ এই সংযোগ রেখাটাকে আমি যদি বাড়াই এরকম করে, তাহলে এই রেখাটার উপরে কোথাও সেই বিন্দুটাকে থাকতে হবে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। কিন্তু বলেছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথাও শূন্য নয়, অর্থাৎ এই বর্ধিতাংশের ওপরেও কোনো বিন্দু পাওয়া যাবে না যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য আছে, আর এই সংযোগকারী রেখার এই যে মধ্যবর্তী যে অংশটা, এখানেও কোথাও কোনো বিন্দু পাওয়া যাবে না যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য আছে।
অন্য জায়গায় তো হবেই না। বিন্দু আধান যদি থাকে তাহলে সরলরেখাটা বাদ দিয়ে অন্য কোথাও কখনোই তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। সুতরাং অন্য বিন্দু নিয়ে চিন্তা করার কারণই নাই। আমরা কোথায় দেখব যে তড়িৎ প্রাবল্য শূন্য হচ্ছে না? এই রেখার উপরে। প্রথমত আমি ধরে নিচ্ছি যে এই মধ্যেখানে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য যদি না হয় তাহলে কি হবে সেটা প্রথমে দেখব আমরা। এর মধ্যেখানে কোথাও কোনো বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্য শূন্য না হয় তার অর্থ হচ্ছে যে এখানে প্রত্যেকটি বিন্দুতে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক আর এর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক একই দিকে আছে। তাছাড়া এটা কখনোই সম্ভব নয় যে ভিতর দিকে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য নয়। কারণ যদি এর জন্য বিকর্ষণ হয় এর জন্যও বিকর্ষণ হয়, অর্থাৎ যদি বিপরীত দিকে বল থাকে দুটার জন্য তড়িৎ ক্ষেত্র বিপরীত হয়, তাহলে এই মধ্যেখানে কোনো বিন্দু পাওয়া যাবে যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। আর যদি মাঝখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড শূন্য না হয় তাহলে বুঝতে হবে যে Q1 এবং Q2-র জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক একই আছে। তাহলে মনে করছি Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক এদিকে আছে, তাহলে Q2-র জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক এদিকে আছে। তবেই এটা সম্ভব যে মধ্যেখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড মানে লব্ধি ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। যদি এরকম হয় তাহলে এটা পজিটিভ আধান হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের দিক বাইরের দিকে, আর এইটা নেগেটিভ চার্জ হবে, কারণ ফিল্ডটা কোন দিকে যাচ্ছে? চার্জের দিকে যাচ্ছে, এর জন্য। তাহলে এটা নেগেটিভ চার্জ হবে। তাহলে কী হলো? দুটা পরস্পর বিপরীত ধর্মী চার্জ হলো। তাহলে প্রথম কনক্লুশন কী হবে? প্রথম সিদ্ধান্ত Q1 এবং Q2 বিপরীত ধর্মী চার্জ হবে। বিপরীত ধর্মী আধান হলে যে কোনো জায়গায় যেহেতু একই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে? যোগ হয়ে যাবে। লব্ধি ইলেকট্রিক ফিল্ড যোগ হয়ে যাবে, কখনো শূন্য হবে না। শূন্য হতে গেলে কী হবে? কী হতে হবে? শূন্য হতে গেলে দুটার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান সমান হতে হবে এবং বিপরীত দিকে হতে হবে, তবেই গিয়ে শূন্য হবে। কিন্তু যেহেতু একই দিকে আছে তাহলে কখনোই শূন্য হবে না ভেতর দিকে আধান। এবারে আমরা মনে করছি Q1 এবং Q2 বিপরীতধর্মী আধান হলে বাইরে কোথাও ইলেকট্রিক ফিল্ড শূন্য হতেই পারে। মনে করছি এই জায়গায় শূন্য, তাহলে এই ডিস্টেন্সটা যদি x হয় তাহলে Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? Q1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। এর জন্য কোন দিকে হবে এইটা? এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এদিকে হবে। আর Q2 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে? ইলেকট্রিক ফিল্ড হবে 1/4 পাই এপসিলন নট Q2 বাই এক্স স্কোয়ার। Q2 এর জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক এর বিপরীত দিক হবে, কারণ এটা আকর্ষণ করবে, তাই তো? এখানে যদি কোনো একটা পজিটিভ চার্জ রাখা যায় তাহলে আকর্ষণ করবে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের দিক এদিকে, পরস্পর বিপরীত দিকে। Q1 এর জন্য এদিকে, এর জন্য এদিকে হবে এখানে। তাহলে এখানে যদি শূন্য হতে হয় তাহলে এই দুটোকে সমান হতে হবে, তাহলে কি হবে? Q1 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু Q2 বাই এক্স স্কোয়ার। এইখানে যদি শূন্য হতে হয় ইলেকট্রিক ফিল্ড তাহলে এই দুটোকে সমান হতে হবে, কিন্তু আমরা চাইছি না এই দুটো সমান হোক, এটা আমরা চাইছি না। তাহলে কখন এটা হতে হবে? এটা অ্যাকচুয়ালি হবে না, হতে হবে, কিন্তু আমরা চাইছি না এটা সমান হোক। তাহলে পরে কি করব? ধরে নিচ্ছি Q1 ইজ ইকুয়াল টু Q2, তাহলে কি হয় দেখা যাক। Q1 ইজ ইকুয়াল টু যদি Q2 ধরি তাহলে এই দুটো কিন্তু সমান হতে পারে না, যেটা হতে হবে সেটা হবে না। কেন? কারণ যদি সমান হয় তাহলে এইটাকে সমান হতে হবে। Q1 ইজ ইকুয়াল টু Q2 যদি হয় তাহলে এইখানের কনসিকুয়েন্স 1/x প্লাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার, যেটা কখনোই হতে পারে না। সবসময় 1/x প্লাস ডি হোল স্কোয়ার 1/x স্কোয়ারের থেকে ছোট হবে, তাহলে এইটা কখনোই সমান হবে না। এটা যদি সমান না হয়
তাহলে এটাও সমান হবে না যদি Q1 = Q2 হয় তবে। ঠিক আছে, তাহলে হতে সমানটা হতেও, কিন্তু যেহেতু Q1 = Q2 ধরে নিয়েছি, তাহলে এই দুটো কিন্তু সমান হবে না। তাহলে এইটা কি হবে না, আচ্ছা এটা এরকম লিখি, এইখানকার কনসিকুয়েন্স হচ্ছে সমান হবে না, যেহেতু এইটা সমান নয়, তাহলে পরে Q1 = Q2 হলে এটাও সমান হবে না। তাহলে এটা যদি সমান না হয়, তাহলে অবশ্যই বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না, লব্ধি ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। তাহলে দুইখানা সিদ্ধান্ত কি হলো? প্রথম সিদ্ধান্ত হচ্ছে Q1 এবং Q2 কে বিপরীতধর্মী হতে হবে, তাহলে এই মধ্যেখানে কোথাও কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। আর যদি Q1 = Q2 হয়ে যায়, Q1 এর ভ্যালু যদি Q2 এর সমান হয়, তাহলে বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড শূন্য হতে পারবে না। তাহলে এই দুখানা সিদ্ধান্ত পেলাম। 1 নম্বর হচ্ছে বিপরীতধর্মী হতে হবে, মানের দিক দিয়ে সমান হতে হবে, অর্থাৎ Q1 = -Q2 হতে হবে, অর্থাৎ মান সমান হলো কিন্তু বিপরীতধর্মী হলো। এইটা যদি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কোনো জায়গায় মানে এদের ফিল্ডে কোথাও আমরা শূন্য তড়িৎ প্রাবল্য পাবো না। আমাদের 3 নম্বর কোশ্চেন হলো +Q এবং -Q আধান দুটিকে পরস্পর থেকে d দূরত্বে রাখা হলো। কোন কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য অর্থাৎ লব্ধি তড়িৎ প্রাবল্যের অভিমুখ আধান দুটির সংযোগ রেখার সমান্তরাল হবে। অর্থাৎ এখানে যদি আমরা Q আধান এবং -Q আধান রাখি, এদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে d, তবে এই ক্ষেত্রের মধ্যে কোন কোন জায়গায় আমরা পাবো যেখানে ইলেকট্রিক ফিল্ডের দিক এর সমান্তরাল হবে, এই রেখাটা সমান্তরাল হবে। এখন আমরা জানি যে এটা একটা দ্বিমেরুর মতো আচরণ করবে। +Q -Q যদি একটা d ডিস্টেন্সে রাখা যায়, তাহলে এটা একটা কী হবে, দ্বিমেরুর মতো আচরণ করবে। এবং আমরা জানি যে দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড লব্ধি তড়িৎ ক্ষেত্র অক্ষ বরাবর হয়। সুতরাং অক্ষের ওপর যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিক কিন্তু এই রেখাটার সমান্তরাল হবে। এটা প্রথমটা কি হলো তাহলে? 1 নম্বর হলো অক্ষের উপরে যে কোনো বিন্দুতে তাহলে অক্ষের ওপর যে কোনো বিন্দুতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিক এই সংযোগ রেখার সমান্তরাল হবে, এটা প্রথম। দ্বিতীয়ত আমরা দেখেছি যে এই ইয়ের ক্ষেত্রে ডাইপোল বা দ্বিমেরুর ক্ষেত্রে মধ্য বিন্দুগামী লম্ব অক্ষ যেটা ছিল বা অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, তার উপরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিক কিন্তু এই দিক বরাবর হয়েছিল। কোন দিক থেকে কোন দিকে হয়েছিল? পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়েছিল, এই দিকটা হয়েছিল, তাই না? পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়েছিল, অর্থাৎ যেদিকে ডাইপোল কাজ করে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তার ঠিক উল্টা দিকে ইলেকট্রিক ফিল্ড হয়েছিল এখানে। আর এখানে ডাইপোলের দিকে হয়েছিল, আমি উল্টা লিখে দিয়েছি, এদিকে হয়েছিল, আর এখানে ইলেকট্রিক ফিল্ড হয়েছিল। সুতরাং অক্ষের উপর যে কোনো বিন্দুতে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড নিই, সেটাও কিন্তু এর সঙ্গে সমান্তরাল হবে। সমান্তরাল ভেক্টর কাকে বলে? এর দিকে অথবা বিপরীত দিকে যদি হয়, কোনো একটা ভেক্টরের দিক যদি অন্য একটা ভেক্টরের দিকে বা বিপরীত দিকে হয়, তবে সেটাকে সমান্তরাল ভেক্টর বলে। এখানে আমরা দেখছি এটা বিপরীত দিকে আছে, এই ভেক্টরটার এই যে ডি ভেক্টর আছে, ডি ভেক্টরের বিপরীত দিকে আছে, সুতরাং এটাও সমান্তরাল হবে। অর্থাৎ কোথায় কোথায় পেলাম? অক্ষের ওপরে কোনো বিন্দুতে এবং লম্ব সমদ্বিখণ্ডক যেটা আছে, সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক, তার উপরে কিন্তু পেলাম। এবার এই লম্ব সমদ্বিখণ্ডক কি হবে? লম্ব সমদ্বিখণ্ডক কি একটা রেখা হবে? না, লম্ব সমদ্বিখণ্ডক একটা রেখা হলেও এইটাকে ধরে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, একটু ভালো করে কল্পনা করলেই বোঝা যাবে যে এই লম্ব সমদ্বিখণ্ডকটা কিন্তু এদিকে না হয়ে এরকমও হতে পারত, এই একবার এরকম বা এরকম। এই বিন্দুগামী যে লম্ব সমদ্বিখণ্ডক তল আছে, সেই তলের উপরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড লব্ধি ইলেকট্রিক ফিল্ডের দিক এই সংযোগ রেখার সমান্তরাল হবে।
তাহলে সংযোগ রেখা, এই যে সংযোগ রেখাটা আছে, এই সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক তল, সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক তলের ওপর যে কোনো বিন্দুতে, ওপর যে কোনো বিন্দুতে, তাহলে দুখানা পেলাম। একটা হচ্ছে অক্ষের ওপরে থাকা যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিক এদের সংযোগ রেখার সমান্তরাল হবে, আর এই যে সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক তল আছে, সেই তলের উপরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিক, লব্ধি ইলেকট্রিক ফিল্ডের দিক সংযোগ রেখার সমান্তরাল হবে। এবারে আমাদের কোশ্চেন হচ্ছে, দুটি ছোট বলের ধনাত্মক আধানের পরিমাণ সমান, সেটা কিউ যদি আমরা ধরি, এখানে এই যে এখানে কিউ পরিমাণ আধান আছে, ধনাত্মক কিউ, এখানে ধনাত্মক কিউ পরিমাণ আধান, সমান আধান আছে। এদেরকে দুটি সমান দৈর্ঘ্যের তার বা সুতো, এই যে এইটা একটা এইটা একটা, এদের প্রত্যেকটা দৈর্ঘ্য মনে করছি এল, ঝুলিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, ঝুলিয়ে দিলে পরে এরা কী হবে, পরস্পর থেকে এরকম দূরত্বে গিয়ে দাঁড়াবে। এখানে একটা টান বল ক্রিয়া করবে। এই সমগ্র ব্যবস্থাটাকে যদি আমরা কৃত্রিম উপগ্রহে নিয়ে যাই, যেখানে কোনো অভিকর্ষ বল নাই, অভিকর্ষহীন উপগ্রহ, সেখানে এদের মাঝখানকার এই অ্যাঙ্গেল থিটাটা কত হবে এবং টানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। প্রথমে আমরা এইটাকে পৃথিবীতেই কীরকম হবে ব্যাপারটা, পৃথিবীতে টান এবং থিটা কত হবে সেটা প্রথমে বের করি, তারপরে এটাকে কৃত্রিম উপগ্রহে নিয়ে যাব। পৃথিবীতে কী হবে, এই প্রত্যেকটা বলের ভর যদি আমরা এম ধরি, তাহলে এম ভর আছে, এম ভর যদি থাকে এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি গোটা অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে এই এতটুকু অ্যাঙ্গেল কত হবে, থিটা বাই টু, এই অ্যাঙ্গেলটা হবে থিটা বাই টু। গোটাটাকে থিটা ধরেছি, তাহলে প্রত্যেকটা এই অর্ধেকটা থিটা বাই টু হবে, এই অর্ধেকটা থিটা বাই টু হবে। এই যে টান বল আছে, এই টান বলটা কি করবে, এদের মধ্যে বিকর্ষণ বল এদিকে থাকবে, একটা বিকর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার বাই, এই ডিস্টেন্সটা যদি আমরা আর ধরি, তাহলে আর স্কোয়ার, এটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু বিকর্ষণ বল। আর এর নিজের ভরের জন্য একটা ওজন কাজ করবে পৃথিবীতে, mg। এই দুটোকে প্রতিনিধিত্ব করবে, টি এর দুখানা উপাংশ থাকবে, সেইগুলো টি এর উপর দিকের উপাংশ হবে টি কস থিটা, কারণ এইটা যদি থিটা বাই টু হয়, এটাও থিটা বাই টু হবে, তাহলে টি কস থিটা বাই টু, এইটা এমজিকে প্রতিনিধিত্ব করবে। তাহলে কি পেলাম আমরা এখান থেকে, পেলাম যে টি কস থিটা বাই টু ইজ ইকুয়াল টু mg, প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ কি পেলাম, এর এদিককার উপাংশ একটা থাকবে টি সাইন থিটা বাই টু, টি সাইন থিটা বাই টু, এটা ইজ ইকুয়াল টু এফ, এই যে এফ বলটা, বিকর্ষণ বলটা, তবেই তো এটা এখানে স্থির অবস্থায় থাকবে। তাহলে এই দুটো সমীকরণ, এই যে বলটা আছে এর অবস্থানটা নির্ণয় করে দেবে আমাদেরকে। আমাদের কি কি বের করতে হবে, থিটা বের করতে হবে আর টি বের করতে হবে। তো টি কত হবে, টি বের করতে গেলে প্রথমে আমরা দুটোকে স্কোয়ার করে যোগ করে দেবো, দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলে টি স্কোয়ার পাবো আমরা, কারণ টি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই টু প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু, টি স্কোয়ার কমন যাবে, কস স্কোয়ার থিটা বাই টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু 1 হবে, তাহলে টি স্কোয়ার পড়ে থাকবে ইজ ইকুয়াল টু mg স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা টি স্কোয়ার, এটা করে রাখলাম। আর এই থিটা বাই টু পেতে গেলে টি কস থিটা বাই টুকে টি সাইন থিটা বাই টু দিয়ে ভাগ করে দিই,
করে দিলে যেটা পাবো, টি কেটে যাবে, cot θ/2 ইজ ইকুয়াল টু mg/f। এই দুখানা সমীকরণ পেলাম। তাহলে প্রথমটা থেকে টি পেয়ে যাব, দ্বিতীয়টা থেকে θ/2টা পেয়ে যাব, অর্থাৎ থিটা পেয়ে যাব। যখন আমরা এই সমগ্র ব্যবস্থাটাকে একটা কৃত্রিম উপগ্রহে নিয়ে যাব, তখন সেখানে অভিকর্ষ বল থাকবে না, অভিকর্ষহীন উপগ্রহ হবে সেটা, তাই তো? কৃত্রিম উপগ্রহে কোনো অভিকর্ষ বল থাকে না। তাহলে জি, সেখানে জি কত হবে? জি ইজ ইকুয়াল টু 0 হবে। জি ইজ ইকুয়াল টু 0 হবে কোথায়? কৃত্রিম উপগ্রহে বা অভিকর্ষহীন উপগ্রহে। অভিকর্ষহীন উপগ্রহে এটা হবে। তাহলে সেইখানে টান কত হবে? জি এর জায়গায় 0 বসাবো। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহে বা অভিকর্ষহীন উপগ্রহে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি, যদি 0 বসে তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এফ স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? এফ। এফ ইজ ইকুয়াল টু কত জানি আমরা? এই যে এটা 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটা কত হবে সেইটা আমরা একটু পরে আসছি, প্রথমে থিটাটা বের করে নিই। আরটা কত হবে সেটা আমরা একটু পরে আসছি, আমরা প্রথমে থিটাটা বের করে নিই। cot θ/2 ইজ ইকুয়াল টু জি 0 হয়ে যাবে। তাহলে এই পরিস্থিতিতে অভিকর্ষহীন উপগ্রহে cot θ/2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ জি 0। তাহলে θ/2 কত হবে? আমরা জানি cot θ/2 তখনই 0 হবে যদি θ/2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বা π/2 হয়। cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সুতরাং থিটা কত হলো? থিটা হলো পাই, অর্থাৎ 180 ডিগ্রি হলো। তাহলে 180 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটাটা, এই যে এটা গোড়াটা থিটা ধরেছি 180 ডিগ্রি, তাহলে দেখতে কীরকম হবে? দেখতে হবে এই একটা গোলক হবে, আর এই রকম করে আরেকটা গোলক থাকবে, ঠিক মাঝখানে এই হুকটা থাকবে, মাঝখানে হুক থেকে এদিকে চলে গেল এদিককার বলটা, এটা চলে গেল, তবেই এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে এইখানে কি হলো? এইখানে এই যে আটটা হলো, আটটা এই দুটা বিন্দু আধানের মাঝখানকার ডিস্টেন্স, সেটা হলো এদিককার এল প্লাস এদিককার এল, 2l। আর ইজ ইকুয়াল টু কী হলো তাহলে? 2l হয়ে গেল। তাহলে আর এর জায়গায় 2l বসালেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে 2l হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4l স্কোয়ার। তাহলে কি পেলাম? আমরা পেলাম যে থিটা মানে মাঝখানকার অ্যাঙ্গেল যেটা বের করতে দিয়েছিল সেটা 180 ডিগ্রি হবে, আর সুতোর টান যেটা হবে সেটা হচ্ছে 1/4πε0 কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার। আমরা যদি ফিজিক্যালি বুঝতে চাই তাহলে এই যে 180 ডিগ্রি কেন হলো, এইখানে এই ওজন, বলটার যে ওজন ছিল সেটা নিচের দিকে, এটাকে নিচের দিকে নামতে সাহায্য করছিল, সেই জন্য এইখানে এরকম একটা অ্যাঙ্গেল হচ্ছিল। কিন্তু এখানে তো কোনো অভিকর্ষ বল নাই, কিন্তু শুধুমাত্র ওই বিকর্ষণ বলের জন্য এটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে লাইনটা। আমাদের পরবর্তী প্রশ্নটা হলো ওয়াই অক্ষের উপরে 0,a এবং 0,-a বিন্দুতে -q মানের দুটি সমান আধান রাখা আছে। এই যে এখানে ওয়াই অক্ষের উপরে 0,a বিন্দুতে -q আর 0,-a বিন্দুতে -q আধান রাখা আছে। এবারে যদি এক্স অক্ষের ওপরে কোনো একটা বিন্দু 2a,0তে ধনাত্মক আধান কিউকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে পরে কিউ আধানটা কি সরল দোলক গতি লাভ করবে না অন্য কোনো রকম গতি লাভ করবে সেটা আমাদেরকে দেখতে বলেছে। 2a,0 বিন্দুটি যদি এখানে হয় তাহলে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এখানে যেহেতু মাইনাস আধান দেওয়া আছে, এখানে পজিটিভ আধান কিউ দেওয়া আছে, তাহলে এরা সম্মিলিতভাবে একে আকর্ষণ করবে, এইটাও আকর্ষণ করবে, এটাও আকর্ষণ করবে। আকর্ষণ করলে এক্স অক্ষ বরাবর এদিকে
ও এই কিউ আধানটা যেতে থাকবে, যেতে যেতে কোনো এক সময় x,0 বিন্দুতে পৌঁছাবে। x,0 বিন্দু কোথায়? এইখানে আছে। তাহলে এইখানে কিউ আধানটা পৌঁছালো কোনো একটা সময়। সরল দোলগতি লাভ করবে কিনা সেটা দেখাতে গেলে প্রথমে x,0 বিন্দুতে মোট যে বল কাজ করবে সেটা প্রথমে বের করতে হবে। এই আধানটি x,0 বিন্দুতে থাকা কিউ আধানের উপরে কত বল প্রয়োগ করবে? এটা যদি আমরা ধরি যে F1 বল প্রয়োগ করবে, F1, আর এই আধানটি F2 বল প্রয়োগ করবে, F2, তাহলে F1 আর F2 এর মান সমান হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এই ডিস্টেন্সটা সমান। এইটা এক্স, এটা এ, এক্ষেত্রেও এইটা এক্স, এটা এ, তাহলে এই যে এখান থেকে এই ডিস্টেন্স আর এখান থেকে এই ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স সমান হবে। এখানকার চার্জ দুটোর মান সমান, এই চার্জটা একই আছে, তাহলে দুটোর ক্ষেত্রে বল যে হবে তাদের মান সমান হবে। দিকটা বিভিন্ন হবে কিন্তু মান সমান হবে। সেই মানটা হচ্ছে F1 ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ইন্টু কিউ বাই, এটা যদি আমরা আর ধরি, এই ডিস্টেন্সটা যদি আর ধরি, তাহলে আর স্কোয়ার। আর ইজ ইকুয়াল টু কত সেটা আমরা লিখে দিই। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিচ্ছু হবে না, এটা হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয়। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই যে F1 বল তার দুখানা উপাংশ থাকবে, একটা উপাংশ থাকবে এদিক বরাবর আর একটা উপাংশ থাকবে এদিক বরাবর। এখানে আকর্ষণ বল হবে, এটা এদিকে হবে দিকটা, এটার দিক এদিকে হবে। তাহলে কি হলো? দুখানা উপাংশ, একটা উপর দিকে একটা এই দিক বরাবর, এক্স বরাবর ভেতরের দিকে, নেগেটিভ এক্সের দিকে অর্থাৎ। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও একটা এদিকে থাকবে আর একটা উপাংশ এদিকে থাকবে। এই উপাংশটা কত হবে? এদিককার উপাংশটা হবে F1 সাইন থিটা, এদিককারটা হবে F1 কস থিটা। এর ক্ষেত্রে F2 কস সাইন থিটা, এদিকে F2 কস থিটা। F1 F2 সমান হওয়ার জন্য F1 সাইন থিটা ইজ ইকুয়াল টু F2 সাইন থিটা হবে। আর এদের যেহেতু দিক বিপরীত দিকে আছে, ঠিক বিপরীত দিকে, এদের লব্ধি শূন্য হবে। কিন্তু এদের দিক একই দিকে আছে, F1 কস থিটা আর F2 কস থিটা একই দিকে আছে, সুতরাং এদের যোগ হবে। তাহলে মোট লব্ধি বল কত হলো? লব্ধি বল হলো F ইজ ইকুয়াল টু 2F1 কস থিটা। যেহেতু F1 F2 সমান, তাহলে এটাও F1 কস থিটা হবে, এটাও F1 কস থিটা হবে। তাহলে মোট কত হবে? 2 ইন্টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সামনে একটা মাইনাস নিয়ে নিই, কারণ আমরা সবসময় পজিটিভ এক্সের দিকে ডিস্টেন্স ধরছি না। এই মূল বিন্দু থেকে পজিটিভ এক্সের দিকে এক্স আছে, কিন্তু বল ঠিক তার বিপরীত দিকে কাজ করছে, সেই ব্যাপারটা বোঝানোর জন্য মাইনাসটা নেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে বলের দিক সবসময় ইউনিট ভেক্টর কোন দিকে নিই? আমরা পজিটিভের দিকে নিই। কিন্তু যেহেতু ভেক্টরের দিক নেগেটিভ আছে, নেগেটিভ এক্সের দিকে আছে, সেই জন্য সামনের দিকে একটা নেগেটিভ নিলাম। তাহলে এফ ইজিক্যাল টু এইটা হলো। এখানে এফ তাহলে কার সঙ্গে প্রপোর্শনাল হলো? এফ প্রপোর্শনাল হলো 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে, মাইনাস সাইন আছে সামনের। 2/4 পাই এপসিলন নট কিউ এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল কে আছে? ভ্যারিয়েবল আছে এই যে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এর সঙ্গে ভ্যারি করছে। আমরা জানি যদি কোনো একটা বলের অধীনে কোনো বিন্দুকে সরল দোলগতিতে কম্পিত হতে হয়, তাহলে যেটা হতে হয় সেটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এক্সের সঙ্গে প্রপোর্শনাল হতে হয়। এটা সরল দোলগতির শর্ত। গতির
শর্ত, কিন্তু এখানে আমরা পাচ্ছি এফ ইজ প্রপোর্শনাল টু -1/a² + x², -x পাচ্ছি না প্রপোর্শনালিটি। তাহলে এটা কি এই বলের অধীনে যে বস্তুটা থাকবে সে কি সরল দোলগতি দেখাবে? কখনোই না। সুতরাং এখানে আমরা সরল দোলগতি দেখতে পাবো না। সরল দোলগতি দেখতে পেলে এইটা হতে হতো, এফ ইজ প্রপোর্শনাল টু -x হতে হতো। সেখানে আমরা পাচ্ছি এফ ইজ প্রপোর্শনাল টু -1/a² + x²। সুতরাং এখানে আমরা সরল দোলগতি দেখতে পাবো না। যে কোনো প্রবলেমে যদি দেখাতে বলে যে সরল দোলগতিতে কম্পিত হচ্ছে, তাহলে প্রথমে ওই বিন্দুটির ওপরে বা ওই বস্তুটির ওপরে কতখানি বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা বের করতে হয়। বল বের করে দেখতে হয় এফ এক্সের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে কিনা, -x-এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এফ -x-এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ যে দূরত্ব আছে সেই দূরত্বের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে এবং দিকটা ঠিক তার বিপরীত দিকে আছে, এদিকে বস্তুটি কোন দিকে আছে, এদিকে, বিন্দুটা কোথায় আছে, এদিকে পজিটিভ এক্সে আছে, কিন্তু বলের দিক নেগেটিভের দিকে আছে, সুতরাং বিপরীত দিকে কাজ করছে। যদি এই দুটি শর্ত একসঙ্গে পূরণ হয়, এক্সের সঙ্গে প্রপোর্শনাল হয় এবং দিক বিপরীত হয়, তবেই সেটা সরল দোলগতিতে দুলবে বা সরল দোলগতি সম্পন্ন করবে। 6 নম্বর কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে এরকম যে একটা ত্রিমাত্রিক দেশ আছে, ত্রিমাত্রিক দেশ বা কোঅর্ডিনেট সিস্টেম আছে এখানে, যাতে এক্সের দিকে, এটা এক্সের দিক, পজিটিভ এক্সের দিকে ইলেকট্রিক ফিল্ড ই গোটা জায়গাটাতে সমানভাবে কাজ করছে। অর্থাৎ এই ফিল্ডের যে কোনো জায়গায় গেলে পরে ইলেকট্রিক ফিল্ড কত দেখতে পাবো, ই দেখতে পাবো। কোন দিকে? পজিটিভ এক্সের দিকে, সব জায়গায়, যে কোনো বিন্দুতে। একটা বিন্দু আধান কিউ, একটা বিন্দু আধান কিউকে নিলাম, পজিটিভ ধনাত্মক একটা আধান আছে কিউ, সেই আধানকে কি করলাম, এই বিন্দু থেকে এস বিন্দু থেকে শুরু করে এই পথে এখানে টি পর্যন্ত নিয়ে আসলাম প্রথমে, এই পথে, তারপর টি থেকে আবার ইউ পর্যন্ত নিয়ে গেলাম, ইউ থেকে ভি পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে এস থেকে ভি পর্যন্ত নিয়ে যেতে, এই পথে নিয়ে যেতে কত কার্য করতে হয়েছে মোট, সেটা বের করতে হবে। তাহলে আমরা দুইভাবে এটা করতে পারি। এটা কি করে করতে পারি? 1 নম্বর, এখান থেকে এখানে পর্যন্ত কতখানি কার্য হলো সেটা বের করতে পারি, এখান থেকে এখানে কত কার্য হলো সেটা বের করতে পারি, এবং এখান থেকে এখানে কত কার্য হলো সেটা বের করতে পারি। কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। কি করে করতে পারি? আমরা ধরে নিচ্ছি যে এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই বিন্দু থেকে বস্তুটাকে এই পথ বরাবর এখানে এনে ফেলে দিলাম। তাহলে এখান থেকে শুরু করে আবার গোটা পথ বেয়ে আবার এসে পৌঁছালো। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড একটা সংরক্ষী ক্ষেত্র বা কনজার্ভ ফিল্ড। তাহলে একটা বদ্ধ পথে ঘুরলে ওর মোট কার্য কত হয়? 0 হয়। তড়িৎ ক্ষেত্র সংরক্ষী ক্ষেত্র মানে এখানে যে বল, তড়িৎ বল কাজ করে, তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল। বদ্ধ পথে মোট কার্য কত হয়? 0 হয়। অর্থাৎ এই যে এস টি, টি ইউ, ইউ ভি এবং ভিএস, এই গোটা পথটাতে কৃতকার্য কত হবে? 0 হবে। তাহলে আমরা কার্যটাকে এইভাবে লিখছি, এস টু টি প্লাস টি টু ইউ, ব্র্যাকেটে লিখি তাহলে সুবিধা হবে, প্লাস ইউ টু ভি প্লাস ভি টু এস ইজ ইকুয়াল টু 0। কিন্তু আমাদেরকে এই গোটাটা বের করতে বলা হয়নি। কি বের করতে বলা হয়েছে? বলা হয়েছে এস থেকে টি, টি থেকে ইউ, ইউ থেকে ভি পর্যন্ত কত হবে সেইটা বের করতে হবে। তাহলে সুতরাং এস থেকে টি প্লাস টি থেকে ইউ প্লাস ইউ থেকে ভি পর্যন্ত যদি আমরা বের করি তাহলে কি হবে? মাইনাস ভি টু এস হবে। মাইনাস ভি টু এস অর্থাৎ কি? এস থেকে ভি পর্যন্ত। যদি ভি থেকে এস পর্যন্ত আসার মাইনাস করি তাহলে কি হবে? জাস্ট তীর চিহ্নটা এদিকে উল্টে যাবে, তাহলে এস টু ভি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এস টু ভি। তাহলে এস টু ভি যেতে যতখানি কার্য করতে হবে, এই গোটা পথে যেতেও একই কার্য করতে হবে। তাহলে আমরা যদি
এস থেকে ভি পর্যন্ত যাওয়ার কৃতকার্য বের করতে পারি, তাহলে গোটা পথে যেতে কত কৃতকার্য করতে হলো সেটা স্পষ্টতই আমরা পেয়ে যাব। কি করে এবারে বের করব এস থেকে ভি যেতে কতখানি কার্য করতে হয়েছে? আমরা জানি কার্য ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ডট এস, এটা আমরা জানি। এফ তো আমাদের জানা আছে, এফ কি? এফ হচ্ছে কিউ ইন্টু ই ডট এস। তাহলে ই ভেক্টর আর এস ভেক্টর এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এই এস ভেক্টর মানে এস বিন্দু নয়, কিন্তু এটা বিন্দু, এসটা বিন্দু, আর এসটা হচ্ছে ভেক্টর কোনটা? এস থেকে ভি পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে এস ভেক্টর, এস ভি যেটা সেটা হচ্ছে এস ভেক্টর। সুতরাং ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই আই, কারণ ই ভেক্টরটা কোন দিকে আছে? পজিটিভ এক্সের দিকে আছে। তাহলে ই ভেক্টরের মান হচ্ছে ই, আর ইউনিট ভেক্টর হচ্ছে আই, আই এর দিকে আছে ই মান নিয়ে। সুতরাং ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই আই। এস ভেক্টর কী হবে? এস ভেক্টর যেটা সেটা হচ্ছে এস ভি, এস থেকে ভি পর্যন্ত আমরা জানি একটা অবস্থান ভেক্টর এস ভি ইজ ইকুয়াল টু ভি এর অবস্থান ভেক্টর মাইনাস এস এর অবস্থান ভেক্টর। ভি এর অবস্থান ভেক্টর কী আছে? এ আই প্লাস টু বি জে, কে জিরো আছে, কে নিয়ে কোনো সমস্যা নাই, এখানে কে জিরো আছে। সুতরাং ভি এর অবস্থান ভেক্টর প্রথমে লিখব, আমরা জানি ভি মাইনাস এস এর অবস্থান ভেক্টর হয়। তাহলে ভি এর অবস্থান ভেক্টর হচ্ছে এ আই প্লাস টু বি জে, কে তো জিরো, মাইনাস এখানকার অবস্থান ভেক্টর, এখানকার অবস্থান ভেক্টর শূন্য হবে কারণ প্রত্যেকটা কোঅর্ডিনেট শূন্য আছে, শূন্য। তাহলে এস ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই প্লাস টু বি জে হলো। তাহলে এখানে ভ্যালুগুলো বসালেই আমরা পেয়ে যাব যে কতখানি কাজ এখানে আমাদেরকে করতে হবে। কিউ ই আই, সরি, কিউ ই আই, ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই আই ডট এ আই প্লাস টু বি জে। ডট ডট প্রোডাক্টের ক্ষেত্রে আয়ের সঙ্গে আয়ের ডট প্রোডাক্ট হবে। তাহলে আমরা কি পেলাম? কিউ, এই ডট প্রোডাক্টটা, প্রথম ডট প্রোডাক্টটা হচ্ছে ই এ, আয়ের সঙ্গে আয়ের ডট প্রোডাক্ট 1 হয়, সুতরাং গোটা গুণফলটা ই এ হলো। আর সেকেন্ড যেটা আয়ের সঙ্গে জে ডট প্রোডাক্ট 0 হয়, সুতরাং ই টু বি ইন্টু 0, সুতরাং ওটা লেখার কোনো দরকার নাই। তাহলে মোট কৃতকার্য কত হলো? কিউ ই এ। তাহলে এই গোটা পথে যেতে যে কাজ করতে হবে, এস থেকে টি, টি থেকে ইউ, ইউ থেকে ভি পর্যন্ত যেতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিউ ই এ।